মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর, ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব যাত্রা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই, সকল ক্ষমতার উৎস আদতে সেই জনগণ। কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কী প্রভাব ফেলল? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি উপজেলা নির্বাচন, তৃণমূলে দ্বন্দ্ব, বিভক্তি। বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, FCMA সদস্য, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি, আওয়ামী লীগ। তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন কুদ্দুস আফরাদ, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক পূর্বকোণ ও আনন্দবাজার পত্রিকা। যুক্ত হয়েছেন কুদ্দুস আফরাদ আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন সুনীল শুভরায়, কো-চেয়ারম্যান জাতীয় পার্টি। তিনজনকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই এবং যেমনটা বলছিলাম, উপজেলা নির্বাচন আসছে 8ই মে। প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেই নির্বাচনটি নিয়ে আসলে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি প্রত্যেক দিন ধারাবাহিকভাবে। এবারের উপজেলা নির্বাচনটি কেমন হতে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান আমরা আগেই জেনে নিতে চাই। আমি আজকে শুরুটাই করতে চাই সুনীল শুভরায় আপনাকে দিয়ে আলোচনার। এই উপজেলা নির্বাচনে 2024-এর 8ই মে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে, জাতীয় পার্টির অবস্থানটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, এবং অনেকদিন পর আপনার সাথে আবার বসা। আর সেই সাথে এখানে আমার সহ আলোচক হিসাবে উপস্থিত আছেন আনোয়ারুল ইসলাম সাহেব। আগেও ওনার সাথে আমার আলোচনা হয়েছে। কুদ্দুস ভাই তো আমরা তো পরস্পর সহকর্মী ছিলাম দীর্ঘদিনের। এক মিডিয়ায় না থাকলেও আলাদা আলাদা থাকলেও একই সাথে আমাদের সাংবাদিকতা আমাদের সাথে একজনে আছে। তো দেখুন, এই যে উপজেলা নির্বাচনে, উপজেলাটা তো আমাদের সৃষ্টি, জাতীয় পার্টির সৃষ্টি। সেই জন্য এই উপজেলার প্রতি আমাদের তো এক আগ্রহটা সবচেয়ে বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো কি, যে বিগত 4 বছর হুসেন মোহাম্মদ এরশাদ, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ গত হবার পরে যার হাতে পার্টির দায়িত্ব আসছে, এবং তিনি বিভিন্নভাবে যেভাবে দল পরিচালনা করেছেন, যে কারণে পার্টিকে একেবারে খাদের কিনারে নিয়ে গেছেন, তার প্রত্যক্ষ একটা প্রমাণ হলো যে বিগত দ্বাদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনেও আমাদের বলতে গেলে না, বাস্তবিকভাবে আমাদের ভরাডুবি ঘটেছে। এখন উপজেলা হলো সংসদ নির্বাচনের পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ নির্বাচন। তো ওই নির্বাচনের বিপর্যয়ের পরে আজকের অবস্থানে হলো গে, মানে আমাদের প্রার্থী হওয়ারই আগ্রহ অনেকে হারিয়ে ফেলেছেন। এই ফলে যে আমাদের এত বড় একটা অর্জন, আমাদের এই উপজেলা ব্যবস্থা বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে একটা মাইল ফলক হিসাবে, যেটাকে পল্লীবন্ধু এরশাদ প্রতিষ্ঠা করে গেছিলেন, সেইটাকে একেবারে আমরা আজকে খুব নাজুক অবস্থার মধ্যে আছি, যেটা বাস্তবতা। আমরা বলতে পারি না যে আমরা খুব ভালো অবস্থানে আছি। এই অবস্থানে নেওয়ার কারণে আজকে আমাদের আগ্রহই হারিয়ে ফেলছে এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে। আমরা যে ব্যর্থ নেতৃত্বের কারণে আমাদের আজকের জাতীয় পার্টির এই অবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য আমরাও কতগুলো পদক্ষেপ নিয়েছি। যে পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান যিনি বেগম রওশন এরশাদ, তিনি এই পার্টির দুর্দিনে পার্টির হাল ধরে তারপরে সেই ব্যর্থ নেত্রীকে অপসারণ করে এটা কাউন্সিলের মাধ্যমে, সবেমাত্র একটা কাউন্সিলের মাধ্যমে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি। আমরা পার্টিকে আবার পার্টির মধ্যে আবার একটা জাগরণ সৃষ্টি করার চেষ্টা করছি। সেই অবস্থায় এই সবেমাত্র আমরা একটু ঘুরিয়ে দাঁড়িয়েছি। এই অবস্থায় আমরা কি করেছি, আমরা বলে দিয়েছি যে যার যার সামর্থ্য আছে সে যদি নির্বাচন করতে চান তাহলে নির্বাচন করতে পারেন। এবং আমরা শুরু থেকেই
এই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটাকে কোনো দলীয় ব্যানারে করার বিপক্ষে ছিলাম। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সবসময় বলে আসছেন যে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটা এটা নির্দলীয়ভাবে হোক। জাতীয় পার্টির আমলেও 2 বার উপজেলা নির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু আমরা দলগতভাবে কাউকে নমিনেশন দেওয়া হয়নি, ওপেন ছিল, যার যার মতো প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত যে প্রতীক ছিল সেই প্রতীকে নির্বাচন করে তারা যারা বিজয়ী হয়েছেন আর কি, সেখানে দলগতভাবে ছিল না। যখন এই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটাকে দলীয় ব্যানারে নিয়ে আসা হলো, তখন কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ বেঁচে ছিলেন, তিনি এটার আপত্তি করেছেন, বিরোধিতা করেছেন যে এই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটাকে এটা দলগতভাবে নিয়ে গেলে এটাতে সংঘাত সৃষ্টি হবে, সুতরাং যার যার মন করতে পারে নির্বাচন করতে পারে। কিন্তু যেহেতু সরকার আইনগত আসছিল যে এটা মানে দলগতভাবে হবে, উপজেলা বিশেষ করে উপজেলা চেয়ারম্যান যিনি তিনি দলের ভিত্তিতে হবে, আবার ভাইস চেয়ারম্যান একটা অদ্ভুত টাইপের একটা ইয়ে ছিল, আবার দলের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তারা আবার তাদের আবার দলীয় প্রতীক থাকবে না। এই অবস্থায় এর মধ্যে 2টা নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচনের মানে সংঘাত ইয়েটা বেশি হয়েছে। এবং সেখান থেকে আজকে যে বর্তমান শাসক ক্ষমতাসীন দল তাদের আমরা বলবো যে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদ যে পলিসিটি আরোপ করেছিলেন যে এই স্থানীয় সরকার নির্বাচনটা এটা দলীয় ভিত্তিক না হওয়া উচিত, সেই পন্থাই আজকে বর্তমান ক্ষমতাসীন দল নির্বাচন হচ্ছে। এটা অনেকখানি আশা জাগানি আপনি বলতে চান। 7ই জানুয়ারি নির্বাচনের পর আসলে জাতীয় পার্টির যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা ছিলেন কিংবা যারা এবার আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, তারা নির্বাচনটা ঠিক সেভাবে করতে পারলেন না, কারণ আমরা একেবারে নির্বাচনের আগের দিন দেখলাম যে সমঝোতার ভিত্তিতে এক ধরনের নির্বাচন হতে যাচ্ছে জাতীয় পার্টির সাথে। এর ফলে কি আসলে তৃণমূল পর্যায়ে যারা নেতা কর্মী ছিলেন তাদের সাথে কেন্দ্রের একটা বিস্তর দূরত্ব তো তৈরি হয়েছে বোধহয়, এটি দূর করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? একটা মানে আমি অন্য প্রসঙ্গে এসে আপনার কাছ থেকে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা জেনে নিব। আমি একটু চলে যেতে চাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, FCMA বা জনাব আনোয়ারুল ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি সেটি ওই একই প্রশ্ন, উপজেলা নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন? এবার দলীয় প্রতীক নাই, দলীয় প্রতীক না দেওয়ার কারণ হিসেবে অনেকেই ভাবছেন যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনটি করেছে সেক্ষেত্রে আসলে তৃণমূল পর্যায়ে যাওয়ার মতো, মানে যেহেতু বিভক্তি সৃষ্টি হয়েছে তৃণমূলে, সেখানে নিজের প্রতীক নিয়ে যাওয়ার মতো আওয়ামী লীগের আসলে মুখ নেই নৌকা মার্কার নিয়ে নির্বাচন করার মতো। এই অভিযোগগুলো কি আসলে সত্যি কিনা, আপনার কি মনে হয় নৌকার জনপ্রিয়তা কমেছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভির সকল দর্শক যারা দেখছেন, এবং এখানে আমাদের অনেক অভিজ্ঞ এবং সিনিয়র 2জন সহ আলোচক আছেন, আমাদের কুদ্দুস ভাই এবং সুনীল শুভ রায়। না, আমাদের প্রতীক ছাড়া আমরা গেছি একটা অন্য কারণে, একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, একটা রাজনৈতিক কৌশলও বলতে পারেন। কিন্তু সিস্টেমটা আছে যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার কথা ছিল, কিন্তু বাস্তবতা হলো যে এখানে বিএনপি বিহীন একটা নির্বাচন হতে যাচ্ছে, এবং নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করার জন্যই আসলে এটাকে ওপেন করে দেওয়া হয়েছে, যেন আওয়ামী লীগের ভিতরেও যারা আছেন, জনগণের সাথে যাদের সম্পৃক্ততা আছে, যারা মানুষের সাথে রাজনীতি করেন, তারা যেন এখান থেকে বেরিয়ে আসতে পারে, সেই কারণে কিন্তু এখানে দলীয় ব্যাপারটা না রেখে ওপেন করে দেওয়া হয়েছে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো যে আমরা প্রতীক নিয়ে কেন ভয় পাব? 7ই জানুয়ারি নির্বাচন তো আমরা অবশ্যম্ভাবী ছিল সাংবিধানিকভাবে, এর বিকল্প তো কিছু ছিল না নির্বাচন ছাড়া। এবং এই সরকার যেটা করেছে গণতন্ত্রের ধারা ঠিক রাখার জন্য, সাংবিধানিক অবস্থা ঠিক রাখার জন্যই 7ই জানুয়ারি নির্বাচন করেছে, এবং একটা আসনে 6জন 7জন করে পার্টিসিপেট করে সেই ইলেকশনটা হয়েছে। হ্যাঁ, এটা বাস্তবতা যে বিএনপির মতো একটা বড় দল নির্বাচনে আসে নাই, কিন্তু জাতীয় পার্টি তো এসেছিল। তারা তাদের দুর্বলতা বা সফলতা কতটুকু ছিল বা সক্ষমতা কতটুকু ছিল সেটা আমরা দেখেছি,
যেটা ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে হয়তো জাতীয় পার্টি আরো ভালো করবে, কিন্তু আনফর্চুনেটলি তারা রাজনীতিতে শুধু ঘুমিয়েছে। আওয়ামী লীগের পাশে থেকে সাংগঠনিক কোনো কাজ করে নাই, জনগণের সাথেও তাদের কোনো সম্পৃক্ততা ছিল না মনে হয় জাতীয় পার্টি, যে কারণে 7 তারিখের নির্বাচনে তাদের এই অবস্থা হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচনে তো তারা ভালো মতো পার্টিসিপেট করার কথা, কিন্তু তারা জাতীয় ইলেকশনে তো জাতীয় ইলেকশনে 300 আসনে প্রার্থী দিতে চেয়েছিল, শেষে এটি আসলে 26টি আসনে কারা বেঁধে দিল? না, সেটা একটা ইন্টারনালি হয়তো তাদের সাথে এটা বাস্তবতা যে একটা নেগোসিয়েট বলেন বা আলোচনা বলেন, বা যেহেতু বিএনপি এখানে আসছে না যাতে তারা সংসদে বিরোধী দল হিসাবে আসতে পারে, সেইটা একটা সৎ উদ্দেশ্য, কিন্তু আমাদের দল বা সরকার হয়তো তাদেরকে সহযোগিতা করেছিল এই ব্যাপারে, কিন্তু সেই সুযোগটাও এখানে জাতীয় পার্টি কিন্তু নিতে পারে নাই। তার কারণ তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক অবস্থাটা আসলে আমার কাছে মনে হয়েছে অনেক দুর্বল, যে কারণে তারা এখানে আসতে পারে নাই। এবং ওপেন থাকার কারণে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগেরও এখানে কম্পিটিশন হয়েছে, এবং আপনারা জানেন যে প্রায় 61-62 জন স্বতন্ত্র প্রার্থী কিন্তু জয়লাভ করেছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে হারিয়ে। যারা নির্দিষ্টভাবে জাতীয় পার্টি ছিল এবং আওয়ামী লীগ ছিল তাদেরকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী কিন্তু জয়লাভ করেছে। হ্যাঁ, এটা তো অস্বীকার করা যায় না, তারা আওয়ামী লীগ, আমি তো বলছি যে আওয়ামী লীগ যেখানে ওপেন করে দেওয়া হয়েছিল এবার অংশগ্রহণমূলক করার জন্য। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই যে 4টা ধাপে যে নির্বাচনটা হচ্ছে, 8 তারিখে শুরু হচ্ছে এবং 5ই জুনে শেষ হবে। তো ইতিমধ্যে কিন্তু আমরা 3 ধাপেরই আমরা সেদিন তথ্য দেখলাম যে প্রায় 1600 মতো পার্টিসিপেট এখানে অংশগ্রহণ করছে, তারা পার্টিসিপেট করছে এখানে, এবং চেয়ারম্যানও অনেকগুলা প্রায় 500 মতো চেয়ারম্যান এখানে পার্টিসিপেট করছে, 600 ভাইস চেয়ারম্যান, 400 মহিলা, এবং এটাও একটা পার্টিসিপেটরি হচ্ছে। কিন্তু আপনারা জানেন যে যেটা নিয়ে খুব বেশি আলোচনা, যে বাংলাদেশ আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে ডিসকারেজ করছে যাতে তারা পার্টিসিপেট না করে। এটা আসলে সাংবিধানিকভাবে কিন্তু এটা তাদের অধিকার, যে কেউ দাঁড়াতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে এই সিদ্ধান্তটা নেওয়ার কারণটাই হলো যে সেখানে যেন দলের ভিতরে যারা অনেক নেতা কর্মী আছে, যারা ত্যাগ স্বীকার করেছে, ভালো সম্পৃক্ততা আছে, কিন্তু মন্ত্রী এমপি তারা যদি তাদের পরিবারের সবাই যদি নির্বাচন করে বা ক্ষমতায় যায় বা জনপ্রতিনিধিত্ব করে, তাহলে সেখানে আসলে দলের যারা অন্য যারা রাজনীতি করে বা মানুষের সাথে যাদের সম্পৃক্ত আছে, তারা কিন্তু একটু কোণঠাসা হয়ে যায়। তারা কিন্তু রাজনীতি থেকে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রীর এক ধরনের সতর্ক বার্তা আছে যাতে করে এই ধরনের বিষয়গুলো না হয়, এখানে স্বজন প্রীতির বিষয়টি যাতে এড়িয়ে যতখানি যাওয়া যায় ততই মঙ্গল। কিন্তু তৃণমূল পর্যায়ে কি আসলে তারা সে কথাগুলো শুনছে কিনা? আমাদের আলোচনার বিষয়টা কিন্তু আসলে সেখানেই যে এই বিষয়টি নিয়ে তৃণমূলে এক ধরনের বিভক্তি তৈরি হচ্ছে। এটা কি সত্যি আপনাদের দলে? না, কিছুটা তো বিভক্তি হয়েছে, কিছুটা হয়েছে। আবার যেমন 7ই জানুয়ারি নির্বাচনেও তো অনেকেই বলছে যে একটা বিভাজন হয়েছে, নাহলে 62 জন স্বতন্ত্র যারা পাশ করলো আওয়ামী লীগরা হারিয়ে, তো সেখানে কি তাদের বিভাজন হয় নাই বা নেতাকর্মীর সাথে হয় নাই, যেটা নিয়ে আমার নেত্রীকে বা আমাদের দলকে তাদেরকে ডেকে এনে 2 বা 3 বার কিন্তু মিটিং করতে হয়েছে। কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, পুরনো দল, এবং তারা জানে যে আমাদের প্রতিপক্ষ কারা, এরা এত ভয়ঙ্কর, যে কারণে আমাদেরকে কিন্তু এই স্ট্র্যাটেজি কিন্তু দলকে কিন্তু নিতে হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে নিতে হয়েছে। কারণ তারা নির্বাচনে আসছে না, তারা সেদিন এমনকি হরতাল দিচ্ছে, নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের সভানেত্রী বা আমাদের যারা দলের নেত্রী বা সিনিয়র নেতা, তাদের আর কি করার ছিল? নির্বাচনটাকে করতে হবে, এটা একটা গণতান্ত্রিক ধারা, এটা সাংবিধানিক ধারা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা। আমরা যদি এখান থেকে ফেল করি,
তাহলে এমনও হতে পারে দেশের ক্ষমতা বা দেশ অন্য কারো হাতে চলে যেতে পারে। অনেকেই তো এটা নিয়ে ষড়যন্ত্র করছে। আনোয়ারুল ইসলাম, আমি আপনাকে এই অংশে একটু থামাতে চাই, এবং এই যে আপনি বললেন যে কোনো মূল্যে নির্বাচনটি আসলে করতে হতো, এই প্রসঙ্গে অনেকের অভিযোগ আছে যে এই বর্তমান ঠিক নির্বাচন ব্যবস্থা, নির্বাচনগুলো যেভাবে হচ্ছে সেটি আসলে শুধুমাত্রই আওয়ামী লীগ কেন্দ্রিক হচ্ছে। এটি আসলে জনমনে কোনো ধরনের প্রশ্নের উদ্রেক ঘটায় কিনা সেটি আপনার কাছে একটি প্রশ্ন থাকবে। আমি চলে যেতে চাই কুদ্দুস আফরাদ ভাই আপনার কাছে। এই যে বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া, কোনো নির্বাচনে অংশ না নেওয়া, এবং আওয়ামী লীগের নতুন নতুন ফরম্যাট নির্বাচনের ক্ষেত্রে উদ্ভাবন করা, তাদেরকেও বেশ মস্তিষ্কের ব্যায়াম করতে হয় নতুন নতুন ফরম্যাট খুঁজে বের করার জন্য। কিন্তু মানে এই নির্বাচনের যারা আসলে সঠিক মানে সবচেয়ে বড় অংশীজন যারা জনগণ, তাদের আসলে রাজনৈতিক চর্চার সুযোগটা কি কমে গেছে কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? এটা দিয়ে শুরু করতে চাই কুদ্দুস আফরাদ ভাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সঙ্গে আছেন দুজন সহ আলোচক এবং যারা এই মুহূর্তে জিটিভির এই টেলিভিশন পর্দার সামনে আসছেন, আপনাদেরকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করলেন সেটার মর্মার্থ কিন্তু তাই দাঁড়ায়। জনগণের ক্ষমতায়ন বলেন, গণতন্ত্রেরকে যদি আমরা আরও বিকশিত না করি তো গণতন্ত্রের উপর তো হাত হয়ে যায়। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে হয়তো, হয়তো বলছি, কিন্তু পার্টিসিপেশনটা ওইভাবে হয় নাই, মানে যেটা উল্লাস বা আমরা যেটা বলি ভোটকে অনেক সময় উল্লাসমুখর পরিবেশে ভোট হওয়া, সেটা হয় নাই, ওটা আমরা দেখি নেই। তো সেই অর্থে অর্থাৎ গণতন্ত্রকে যদি পোক্ত করতে হয়, শক্তিশালী করতে হয়, বিকশিত করতে হয়, তাহলে ভোটের যেমন বিকল্প নেই, তেমন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে ভোটে কেউ কাউকে কারচুপি করে, তারপর বল প্রয়োগ করে বা প্রশাসনিক কোনো হস্তক্ষেপ করে, এটাও ভোট দিয়েই জবাব দিতে হয়। এখন বলবে যে সে তো আমাকে কারচুপি করে ফেল করে দেওয়া হচ্ছে। যদি জনগণ সাপোর্ট থাকে উনি পাশ করার মতো একটা আসনে, তাকে ফেল করে দিয়ে বেশি দিন টিকা যায় না। এর অনেক নজির শুধু বাংলাদেশে তো আছেই, দুনিয়ার অনেক জায়গায় আছে। আমাদের এখানে আমরা চর্চাটা করি আসলে হচ্ছে যে যার দৃষ্টিভঙ্গি থেকে করি। মানে ধরেন গভর্নমেন্টের অনেক ভুল আছে, এই ভুলকে সাফাই গাওয়ার মতো লোক যেরকম আছে, অপোজিশনের ভুলকে সাফাই গাওয়ার মতো কিন্তু লোক নেই, অপোজিশনের ত্রুটি বিচ্ছু থেকে তুলে ধরার মতো লোক নাই আমাদের এখানে। আমরা শাসকের ভুল বেশি বড় করে দেখি, এটা দেখাটাও যুক্তিযুক্ত, অযৌক্তিক আমি বলছি না, কিন্তু আমাদের অপোজিশনের কিছু ভুল থাকে। এই ভুলের কারণেই মূলত আমাদের এখানে গণতন্ত্র বিকশিত হতে পারছে না। বিএনপি গণতন্ত্রের কথা বলে ভোট বর্জন করছে। ধরেন গণতন্ত্র যদি শক্তিশালী করতে চাই, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই, গণতন্ত্রের চর্চা চাই, তাহলে ভোটের কোনো বিকল্প নাই। বিএনপি সন্দেহ ছিল যে তারা ভোটে গেলে ভালো আচরণ পাবে কিনা। আমিও তাদের সাথে একমত যে তাদের সন্দেহ থাকাটা যথেষ্ট স্বাভাবিক, কিন্তু এইটার বিকল্প এই নয় যে ভোট বর্জন করে দেব। আমি ভোটে যে প্রমাণ করব এবং জনতা যদি তাদের সঙ্গে থাকে, এটা একবার হয়তো করতে পারবে, কিন্তু সেকেন্ড টাইম করার সুযোগ থাকে না। দুনিয়ার সব জায়গায়, থাইল্যান্ড বলেন, শ্রীলঙ্কা বলেন, আমাদের এখানে বলেন। আমি ভারতবর্ষে তো আর এই ধরনের ঘটনা ঘটে না এতটা, সেই জন্য পাকিস্তানের কথা গেলাম না, কারণ এই দুইটা দেশ হচ্ছে একটু অন্যরকম। ভারতে গণতন্ত্র চর্চাটা অনেক অবারিত, আর পাকিস্তানে সেটা লেশমাত্র নাই। তো আমি এর নেভার কান্ট্রি যেগুলো আছে, আমি যেগুলো বলছি, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ইত্যাদি, এইসব জায়গায় কেউ কেউ থাকসিনকে দেখা, কি জানি নাম, থাকসিন, থাইল্যান্ডের যে, উনি একবার কিন্তু ভোট করে জোর করে থাকছিল, 3 মাসের মাথায় তাকে কিন্তু বিদায় দিয়েছে। আমাদের এখানে খালেদা জিয়াকে 3 মাসের মাথায় বিদায় দিয়েছে। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব একবার সবকে বাইরে রেখে করছিল, 2-2.5 বছরের মাথায় ওনার পাওয়ার ছেড়ে দিতে হয়েছে। এইখানে মূলত আমাদের এই রাজনৈতিক চর্চায় ভুল করে, এই যে উপজেলা ভোট যে প্রশ্ন আপনি আনলেন, উপজেলা ভোট তো একটা স্থানীয় সরকার ভোট, কোনো রাজনৈতিক ভোট না। এটাকে বরঞ্চ ওই একটু আগে সুনীল সুবোধা বলছেন যে এই সরকারের আমলে এটার দলের লেবাস দেওয়া হয়েছে, প্রতীক দেওয়া হয়েছে। এর আগে পরোক্ষভাবে সমর্থন করতেন, আওয়ামী লীগ একজন প্রার্থীকে সমর্থন করতেন, বিএনপি করতেন, জাতীয় পার্টি করতেন, এটা সমর্থন করতেন। আবার আওয়ামী লীগের ক্ষুদ্র একটা অংশ হয়তো আরেকজনকেও করতো। মূলত উপজেলা ভোট দলীয় লেবাস দেখ আর না দেখ, উপজেলা, ইউপি, এইসব ভোটগুলো হয় মূলত আঞ্চলিক নানান ফ্যাক্টরকে কেন্দ্র করে।
রেল লাইনের এই পার বাড়ি ওই পার বাড়ি, পাহাড়ের এই পার ওই পার, নদীর এই পার ওই পার, এই গ্রাম ওই গ্রাম, ভূঁইয়া বাড়ি চৌধুরী বাড়ি, হ্যাঁ, এইসব আত্মীয় স্বজন, ওইখানে আবার আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যায়। স্থানীয় সরকার ভোটে, এটা একটা ক্যারেক্টার, অনেক আগের থেকেই ক্যারেক্টার, এখন এই ক্যারেক্টার বল আছে। এই যে মধ্যে নৌকা প্রতীক, নাঙ্গল প্রতীক বা ধানের শীষ প্রতীক, যে প্রতীকে নিল রোগ, আমরা দেখছি লোকালি যায় যার যার গ্রাম, যার যার ইউনিয়ন, একদিকে এই দুই ইউনিয়নের দিকে এই প্রার্থীর বাড়ি, ওই দুই ইউনিয়নে সমানে ভোট পাইছে, সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক, ওকে ভোট দিছে। আবার অন্য জায়গায় দেখা গেছে আরেক অবস্থা হয়েছে। তো আমরা সবগুলাকে যদি রাজনীতির গোল পেছে ফেলে দেই, তাহলে আদতে আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। আদতে যে মূলত আমাদের যেটা চাই এটা ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন আওয়ামী লীগ এইবার গত ভোটে তো এক ধরনের চর্চা করলো। এই ভোটে প্রথমত বলল যে সিম্বল দিবে না, সিম্বলের আইনটা কিন্তু বহাল আছে। আইন বহাল থাকলে অন্যরা দাঁড়াতে পারবে, আওয়ামী লীগ কাউকেই দিবে না। আওয়ামী লীগের মতো একটা বড় দল যদি কাউকে নমিনি না করে, প্রতীক না দেয়, তাহলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কিন্তু ক্ষতিগ্রস্ত হইল। কারণ এই আইনটা তারাই করছেন, এই আইনটা তারাই বহাল রেখা অবস্থা, তারা আবার এটাকে স্টপ রাখতেছেন, স্থগিত রাখতেছেন। আনোয়ার ভাই একটু আগে বলছেন বৃহত্তর স্বার্থে, যে স্বার্থে হোক ক্ষতি, কিন্তু ক্ষতির মুখে পড়তেছে কিন্তু আওয়ামী লীগ। দুই, এখন বলল যে কিছুদিন আগে যে প্রভাবশালী অর্থাৎ মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ স্বজন তারা প্রথমে বলে দিচ্ছেন সময় ব্রিফিং, আমার মনে হয় না আওয়ামী লীগ খুব স্কিলভাবে এটা একটা ব্রিফও করছে। প্রথম দিন বলছে কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী তারা, কয়দিন পরে বলছে যে এটা ছেলে মেয়ে, শ্যালক শালিকা, এইভাবে একটা ক্লাসিফিকেশন করছে। আচ্ছা, যিনি গতবার আওয়ামী লীগের ভোটে ওই একজন উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মনে করেন সলিমউদ্দিন মিস্টার বা আব্দুল গফুর বা রহিম, উনার বড় ভাই আনোয়ার সাহেব এমপি হয়েছেন। তো উনি তো এইবার চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান থেকে ওনার কাছে উনি কি করবেন না? এখন বিষয়টা তো এরকমও তো কুদ্দুস আবরার ভাই, এরকমও তো হয়েছে যে অনেক জায়গাতে ডামি প্রার্থী বলেও তো একটা শব্দ পাওয়া গেছে যে স্বামীর প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্ত্রী, মেয়ের প্রতিদ্বন্দ্বী মায়ের প্রতিদ্বন্দ্বী মেয়ে, এবং নির্বাচনের মানে ঠিক আগ মুহূর্তে এসে তারা মনোনয়ন প্রত্যাহার করছে। মানে এটা এক ধরনের যে কোনো কারণে যাতে প্রার্থীর নির্বাচনী যোগ্যতা যদি হারায়, তাহলে সেক্ষেত্রে যদি একটা ব্যাকআপ রাখা, মানে এই ব্যাকআপ রাখার বিষয়টা কি জায়েজ আছে? না, জায়েজ, এগুলো অতীতেও ছিল, অতীত আমাদের ভোটে ছিল। এবং বিগত জাতীয় ভোট যেটা দ্বাদশ সংসদ নির্বাচন, আমি একজন প্রার্থী বলতে পারি, চকরিয়া, উনার ছেলে ওয়াইফ, উনি তিনজন দাঁড়াচ্ছে, উনি আওয়ামী লীগতে নমিনেশন পায়নি, আওয়ামী লীগের এমপি ছিলেন। ওইখানে ওই যে আমাদের ওই কল্যাণ পার্টির জনাব কি জানি নাম ওনার, মেজর জেনারেল ইব্রাহিম সাহেবকে দিয়েছে। ওইখানে এইটা জায়েজ আছে না। এগুলো হচ্ছে রাজনীতিতে হচ্ছে কৌশল, আপনি যেটা বলছেন এগুলো হচ্ছে কৌশল, কৌশল দাবার কৌশল, নানান জন্য নানানভাবে খেলবে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে স্বজনদেরকে বিরত রাখা, আচ্ছা তিনি যদি ভোট দিতে পারেন, আমার প্রশ্ন, তিনি যদি রাজনীতি করতে পারেন, তাহলে তিনি ভোটে দাঁড়াতে পারবেন না কেন? দেখেন কাকে বলতেছে দাঁড়াতে পারবেন না, যিনি আওয়ামী লীগের জন্য খুব সক্রিয় লোক, হয়তো ধরেন জেলা কমিটির বা সেন্ট্রাল কমিটির উনি এক্সিকিউটিভ বডির মেম্বার বা কোনো সেক্রেটারিয়েট মেম্বার বা সাংগঠনিক সম্পাদক, উনি যে হয়তো নমিনেশন এমপি পায় না, উনি একটা উপজেলা চেয়ারম্যান হতে চাচ্ছেন, উনাকে বলছেন যেহেতু আপনার স্বজন, আপনার বাবা, আপনার ভাই, এরা এমপি হয়ে গেছে, আপনি আর দাঁড়াতে পারবেন না, অর্থাৎ দুইজনকে দিবেন না এক ফ্যামিলিতে। কিন্তু এমপি তো আমরা অহরহ দেখতেছি যে এমপি যিনি মারা যাচ্ছেন বা যিনি কোনো কারণে ইয়ে করছেন, তার ছেলে রাজনীতির সাথে জড়িত না, থাকতো লন্ডন, ওনার আইনে নমিনেশন দিয়েছে। আমি শেষ করে দিই, এতে হচ্ছে কি মূলত রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং রাজনীতি ক্ষতিগ্রস্ত হওয়া মানে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত। বিএনপি একদিক দিয়ে ক্ষতিগ্রস্ত করছে, আর আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কোরাল মেরে কিন্তু রাজনীতিকে ক্ষতিগ্রস্ত। আমি ফিরবো কুদ্দুস আবরার ভাই, আমি ফিরবো এই প্রসঙ্গ নিয়ে, আসলে প্রশ্ন থাকবে এর পরের অংশে এসে। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম FCM এ আপনার কাছে প্রশ্ন থাকবে বেশ কিছু। একটা বিরতি নিচ্ছি। জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে সঙ্গে।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই। উপজেলা নির্বাচন, তৃণমূলে দ্বন্দ্ব বিভক্তি আলোচনার শিরোনাম রেখেছে। এই অংশের শুরুতেই আমি চলে যেতে চাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম FCMA আপনার কাছে, এবং যে বিষয়টি নিয়ে কুদ্দুস আফরাদ কথা শেষ করেছিলেন সেটি আমি আপনার কাছে সেই প্রসঙ্গটাই ফিরে যেতে চাই। সেটি হলো আপনারা বলছেন যে মানে দলের পক্ষ থেকে নির্দেশনা ছিল যে এমপির মানে এমপি মন্ত্রী যারা স্বজন আছে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা করবে না, এক ধরনের নির্দেশনা ছিল। এটি আসলে কেন, মানে এটির প্রয়োজনটা কেন হলো একটু যদি জানতে পারতাম, পরের প্রশ্নটা তাহলে করতে পারতাম। ধন্যবাদ। দেখেন, এটার উদ্দেশ্যটা ছিল এরকম, এক নম্বর হলো যে একই পরিবারে যেন সবাই না হয়, সেখানে যাতে দলের আরো যারা ত্যাগী নেতা কর্মী আছে তারাও যেন এই ক্ষমতাটা বা জনপ্রতিনিধিত্ব যেন ভাবে একটা ভাগ হয়ে থাকে, এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে মন্ত্রী এমপির যদি আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, শ্যালক যদি দাঁড়ায় তাহলে তার একটা প্রভাব বিস্তার করতে পারে প্রশাসনে হোক, যেহেতু সে এমপি, তাকে তার ক্ষমতা উনি ব্যবহার না করলেও ওর সাবঅর্ডিনেট যারা প্রশাসনে থাকে তারা এমনি দেখলে স্যালুট দেওয়া শুরু করে। কেন এত মানে আর কেন এত ভয় পায় আমি তা বুঝি না। তো সেইটা হওয়ার কারণেই কিন্তু এই দল এই সিদ্ধান্তটা নিয়েছে। তো উদ্দেশ্য যত সফল হোক, যদি ওপেন মাঠ ছেড়ে দেওয়ার জায়গায় না করে যদি আওয়ামী লীগ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সিটকে এইভাবে কনসিডার করতো যে ওখানে কাকে দেওয়া যায়, হয়তো 4 জন 5 জন, সেই বিষয়গুলো যদি ওখানে বিশ্লেষণ করে একজনকে দেওয়া হতো যে উদ্দেশ্যে এখন বলছে, সেটা সম্ভব ছিল। কিন্তু ওপেন মাঠে ছেড়ে দিয়ে কতটা ফলপ্রসূ হবে সেখানে কিন্তু একটা সন্দেহ আছে। এবার আমি আরেকটা প্রশ্ন করব। কারণটা হলো, আমি একটু বলি এখানে, যে দেখেন একজন এমপির ছেলে হোক বা ভাই হোক বা তার নিকট আত্মীয় হোক, সেই ছেলে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে এবং বললেন আমাদের কুদ্দুস ভাই যে উনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান আছেনও, তাকে আমি কি কারণে বাদ দেব? তো লজিক নাই, সে তো রাজনীতি করছে। আর মন্ত্রীর কেউ হওয়াটা কি তার অপরাধ? না, সে ভালো একজন জনপ্রতিনিধি। তো সেই বিষয়টা যেমন কনসিডার করতে হবে, আবার তেমনি যে মন্ত্রীর ভাই হলি তার এটাই যোগ্যতা, সেটা যেমন পরিহার করতে হবে। তো ইন্ডিভিজুয়ালি এই বিষয়গুলো কনসিডার করার সুযোগ ছিল তখনই যখন সেন্ট্রাল থেকে মানে প্রার্থিতা চূড়ান্ত করা হয়। কিন্তু বর্তমানে যেটা করছে সেটা দল বাধ্য হয়ে করছে। আমি আবার বলি, দল কিন্তু বাধ্য হয়ে করছে। যদি বিএনপি আসতো তাহলে কিন্তু এই যে পন্থাটা এখন দল করছে সেটা কিন্তু হতো না, বা জাতীয় পার্টি যদি এখানে খুব স্ট্রং হতো একটা বিরোধী দল, তাহলেও কিন্তু হতো না, ওখানে তাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা হতো। কিন্তু এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ টু আওয়ামী লীগ। ওকে ফাইন। যে কারণে মন্ত্রীর ভাগিনা বা ওই যে কারো মন্ত্রীর শ্যালক যাতে কাউকে অপহরণ করতে না পারে বা কারোর সাথে যাতে কাউকে যেন প্রভাব বিস্তার করতে না পারে, সেই বিষয়টা কিন্তু দেখার জন্য। আনোয়ার ভাই, আমি একটু যুক্ত করি। আপনি বলছেন যে এই যে প্রভাব বিস্তার, আপনার 2 নম্বর পয়েন্টই আসলে আমি পিক করতে চাই, যে মন্ত্রী এমপির আত্মীয় স্বজন হলে প্রভাব বিস্তারের এক ধরনের আশঙ্কা থাকে, এই কারণে দলের এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। আমরা যতদূর জানি জাতীয় ইলেকশনের সময় যে দাবিটি বিএনপি তুলেছিল, তখন কি আপনাদের মনে হয় নাই যে আপনাদের দলের পক্ষ থেকে এরকম প্রভাব বিস্তার করতে পারে? বিএনপি চাওয়াটা কি ভুল ছিল? বিএনপির কি চাওয়া ছিল? তত্ত্বাবধায়কের দাবিতে তারা মানে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন করতে চায়নি। না, সেটা তো তখন কি মনে হয়নি যে আপনাদের মন্ত্রী এমপিরা এখানে করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে? নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটা কিন্তু আসলে টোটালি কিন্তু ভিন্ন। আচ্ছা, এটা যেটা বলা হচ্ছে যে প্রভাব বিস্তার মানে কি, একজন এমপি দলের ভিতরেও তার প্রভাব আছে, মানে সেখানেও সে প্রভাব খাটাতে পারে, প্রশাসনে হয়তো খাটাতে পারে, সেই জিনিসটা করার জন্য। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু এই ধরনের কোনো কিছু কিন্তু হতো না। তাহলে বিএনপি কেন আসছে না সেটা তো আমরা প্রশ্ন করতে পারি। তুমি রাজনীতি করবে বাংলাদেশে, বিএনপি আসার মতো সেই পরিবেশ কি আছে? কোন পরিবেশটা? বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয় যে যদি নির্বাচনে বিএনপি যেতে চায়, দেখা গেল যে আবারও হয়তো বা আমরা জাতীয় ইলেকশনের আগে যেরকম দেখেছি রাত 8টা পর্যন্ত আদালত বসিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, এরকম হয়তো বা 20,000 নেতাকর্মীকে কারা অন্তরীণ করে রাখা, এরকম ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপরেও কিন্তু খালি
গোলাপ ফুলের পাপড়ি ছিটাতো না। আমাদেরকেও কিন্তু অনেক অত্যাচার নির্যাতন করেছে, একদিনে 7,000 8,000 লোককে গ্রেপ্তার করেছে, পার্টি অফিসের ভিতর ঢুইকে মনের মতো পিটায়া চ্যাং ডলা করে বাইরে নিয়ে গেছে। এই অত্যাচার কিন্তু ওরা করে নাই, অনেক করছে। সেটাই 15 বছর কিন্তু আমরা কি করেছি? আমরা টিকে থাকি আমরা প্রতিপক্ষকে ঘায়ল মানে এই প্রতিশোধ নেওয়ার কথা আমরা বলছি। ওকে, বিএনপি আমরা বলছি যে আমরা আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে, আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা রাজপথে থেকে দাবি আদায় করে নিয়েছি এবং প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু পার্টিসিপেট করেছে এবং জনগণকে দেখাই দিয়েছে। যেমন জাতীয় পার্টির 86 নির্বাচনে সবাই সমালোচনা করেছে, কিন্তু আমি মনে করি সেটা সঠিক সিদ্ধান্ত ছিল, কেননা আমরা পার্টিসিপেট করে জনগণকে জানিয়ে দিয়েছি যে জাতীয় পার্টির অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, যে কারণে 88 পরে আমরা নির্বাচনে না গিয়ে আপনাদের অধীনে নির্বাচনে গিয়েছিল আনোয়ার ভাই, সেটির রেজাল্টও কিন্তু আমরা খুব ভালো মতো জানি। আমি আবারও ফিরবো। বিএনপি যেটা করছে সেটা হলো যে তাদের নির্বাচনে পার্টিসিপেট করে দেখিয়ে দিতে হবে যে সঠিকভাবে ভোট হচ্ছে কি হচ্ছে না। এটাই গণতন্ত্রের চর্চা। 2018 সালে তারা আসার জন্য এসেছিল, তাদের নিবন্ধন বাতিল হতো সেই কারণে এসেছিল, আর নির্বাচনে এসেছিল জাস্ট পার্টিসিপেট করার জন্য। আবার কিছু কিছু জায়গায় শুনি যে টাকা পয়সা কামানোর জন্য। বিএনপি দলটির কেউ একজন থাকলে হয়তো বা তিনি বলতে পারতেন, আমাকে আমি বললে হয়তো বা খারাপ শোনাবে বিষয়টা। আমি চলে যেতে চাই সুনীল শুভ রায় আপনার কাছে। অনেকবার জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামের কথাতে এসছে যে জাতীয় পার্টি যদি সুযোগটাকে কাজে লাগাতে পারতো তাহলে আরও একটু ভালো হতো, নির্বাচনের চেহারাটা একটু অন্যরকম হতো। জাতীয় পার্টির সক্ষমতার বিষয়টি নিয়ে আমাদের আসলে একটু প্রশ্ন করতেই হয়। এবং দ্বিতীয়ত আমি যদি বলতে চাই যে সংসদে যেহেতু আসলে গ্রুপ বলতে চাই না, আপনারা বলছেন যে জাতীয় পার্টি একটিই আছে এখন পর্যন্ত, তো সেক্ষেত্রে সংসদে একটি অংশ প্রতিনিধিত্ব করছে এবং আপনারা বলছেন যে আপনারা মাঠে থাকবেন এবং আপনাদের দলটাকে আবারও সংগঠিত করবেন, এমনটাই বলছেন। আমি যদি ভুল বলে না থাকি, আপনাদের কর্মকাণ্ডগুলা ঠিক এই মুহূর্তে কি হতে পারে এই যে দূরত্ব কেন্দ্র এবং তৃণমূলের মধ্যে সেটি দূর করতে? সিরিজ অফ প্রশ্ন করেছেন, এর প্রত্যেকটার উত্তর দিতে তো অল্প মানে 30 সেকেন্ডে দিতে হলেও অনেক সময় পড়ে যায়। যাই হোক, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি প্রথম সক্ষমতা ও দুর্বলতা এবং আনোয়ার ভাই যেটা বলছেন যে আমরা সুযোগটা নিতে পারতাম, যথার্থই বলেছেন। ওনার এই কথাটা একেবারে 100%। এখন দেখেন, আমরা নির্বাচনের জন্য আমরা তো নির্বাচনমুখী দল হিসেবে এমন কোনো নির্বাচন নাই যে নির্বাচনটা আমরা বর্জন করেছি ওই 15ই ফেব্রুয়ারি নির্বাচন বাদে, এবং 2006-এ একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেই নির্বাচনটা হয়নি। আমরাও সেটা বলছি যে এই জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, সে নির্বাচন হয়নি। এখন আমরা এটা কথা প্রথম থেকে আমরা বলে আসছি যে আমরা সব আসনে নির্বাচন করব, 300 আসনে নির্বাচন করব, এই কথা আমরা বলতে বলতে আসছি। অথচ ভিতরে ভিতরে যে নেতৃত্ব, তাদের মধ্যে দলের কথা চিন্তা হয় নাই। দলের কথা যদি চিন্তা করতো তাহলে মুখে যা বলতো কাজে তাই করতো। তারা করছে কি, যে জানে যে আওয়ামী লীগ নির্বাচনে বা বিএনপি নির্বাচনে আসতেছে না, তাহলে আওয়ামী লীগ ভার্সেস জাতীয় পার্টি নির্বাচন হচ্ছে। এবং আমাদের আরও একটা সুযোগ আসছিল কি, যে এখানে আওয়ামী লীগ যে বিদ্রোহী বা মানে তাদের যে ডামি ক্যান্ডিডেট দিয়েছিল এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, তাহলে আওয়ামী লীগ এখানে দুটো ভাগ হচ্ছে, দুই ভাগ হচ্ছে। সেখানে জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচন করতে যায় তাহলে এই ভাগের সুযোগটা তারা গ্রহণ করতে পারে। এবং বিএনপি যেহেতু নির্বাচনে আসছে না, তাদেরও তো কিছু ভোটার আছে যে এন্টি আওয়ামী লীগ ভোট, সেই ভোটটা আমাদের দিকে আসতে পারতো। এখন বলে আসছে কি, সব সময় আমরা 300 আসনে, এবং 300 আসনে আমরা প্রার্থী দিলাম, শেষ পর্যন্ত বাদ যেয়ে 287টি আসন থাকলো। 13টা আসনে যে কোনো কারণে ইনখিলাফি ভুলের কারণে 13টা আসন বাদ গেল। এখন এই যে 287 জন তারা সেইরকমভাবে প্রস্তুত, একেবারে শেষ মুহূর্তে যখন আর কোনো সুযোগ নাই, প্রত্যাহার করারও সুযোগ নাই, প্রতিবাদ করারও সুযোগ নাই, সেই সময় বলল কি, আমাদের এটা অন্যের দোষ দিচ্ছি না, আওয়ামী লীগের পলিসি করবে, বিএনপির পলিসি করবে, রাজনৈতিক পলিসি, আমার তো সতর্ক থাকতে হবে, চোর তো চুরি করবে, গৃহস্থকে তো সজাগ থাকতে হবে। এখন সেই জায়গা যদি শেষ মুহূর্তে বলে যে
আওয়ামী লীগের 26টি আসন দেওয়া হলো। ফলে এই যে 26টি আসন দেওয়া নিয়ে এরা যে নির্বাচনগুলো আওয়ামী লীগের প্রার্থী উঠায় দিয়ে এই 26 জন যে প্রতিদ্বন্দ্বিতা করতে গেল, তাহলে বাকি দলের কোথায় যাবে তারা? বাকিদের কি আর জনগণের সামনে মুখ দেখানোর অবস্থা ছিল? না থাকার কারণে 225 জন প্রার্থী তারা প্রত্যাহারই করে দিল, নির্বাচনে আর তারা অংশগ্রহণই করলো না, কারণ মানুষের সামনে যেতে পারে না। বলছে যে তোমাদের তো গভর্নমেন্ট তোমাদের 26টা আসন দিয়ে দিছে। এই যে লোভের কাছে, এই যে নেতৃত্বের যে মানে একটা নিশ্চিত হওয়া যে আমার শুধু এমপি হইতে হবে, আমার বিরোধী দলের নেতা হবে, এই যে 26টি আসন নিয়ে যেয়ে এই আমাদের জাতীয় পার্টিকে একেবারে কবরে নিয়ে যাওয়ারও কথা। নির্বাচনের পরে যিনি চেয়ারম্যান ওই সময় দায়িত্ব ছিলেন বললেন যে আমাদের নির্বাচনে নিয়ে কবর দেওয়া হয়েছে। আমি এইখানেই আমি বলেছিলাম যে কবর তো অন্য কেউ দেয় নাই, কবর যিনি নিজে গেছেন, নিজের কবর নিজে খুঁজে ওইখানে সেই কবরে সে প্রবেশ করছে। অর্থাৎ তখন যিনি চেয়ারম্যান ছিলেন, আমার নাম বলতেও এখন বেশি ভালো লাগে না, গোলাম মোল্লা রনি একদিন একটা টকশো শুনছিলাম, সে বলছিল যে নামটা বলছেন এই নামটা শোনার পরে আমার মধ্যে রাগ হচ্ছে, আমার মধ্যে ক্ষোভ হচ্ছে, এইরকম অবস্থাটা। আর যে সেই লোকটি এই যে 26টি আসন নিয়ে এবং তার স্ত্রীর আসনটা নেওয়ার জন্য যে বার্গেনিংটা করলো, আরও যাদের বাদ দিয়ে একজনকে, সিলেটের একজনকে বাদ দিয়ে তার আসনটা নিয়ে আমাদের দলকে একদম শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পর যেন এই যে 225 জন প্রত্যাহারই করে নিল। ধরেন আমরা এককভাবে যদি নির্বাচন করতাম, যদি একবার নির্বাচনে অংশগ্রহণ করতাম, তাহলে কিন্তু অন্তত সারা দেশে আমাদের কত ভোট আছে সেটাও তো আমরা বুঝতে পারতাম। আমরা কত সিট পেতাম সেটা বড়, 5 সিট পেতাম না 50 সিট পেতাম না 2 সিট পেতাম সেটা বড় কথা না, আমাদের ভোট কত আছে এটা তো বুঝতে পারতাম। এই যে 225 জন বা 261 জন যে প্রার্থী, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, তারাও তো বুঝতে পারতো যে আমাদের কি অবস্থা আছে। আজকে ওইখানে হারতে পারতো, কিন্তু উপজেলা নির্বাচনে তো আমরা ওইখানে যদি 300 প্রার্থী পেতে পারি, তাহলে 300 প্রার্থী না, আবেদন তো আরো বেশি ছিল। হ্যাঁ, তারা তো বলছে যে 1800 আমাদের আবেদন করেছে। তো 1800 জন প্রার্থী এমপি ইলেকশনের জন্য যদি আবেদন করে, তারা ওইখানে নির্বাচনে যে ফল করুক, উপজেলা নির্বাচনে তো অংশগ্রহণ করতে পারতো। আজকে আমরা প্রার্থী পাচ্ছি না কেন? ওই যে যেখানে আমাদের একেবারে খাদের কিনারে নিয়ে যাওয়া হলো। এখন দেখেন, এটা হচ্ছে নেতৃত্বের ব্যর্থতা। আমাদের একটি ছোট্ট কথা বলি, আনোয়ার ভাইয়ের কথারও একটা আমার উত্তর দেওয়ার আছে 86 নির্বাচন সম্পর্কে, সেই উত্তরটা একটু আমার কাছ থেকে নেবেন। এই যে আমাদের এরশাদ সাহেব, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি একবার কাজী জাফর এরা বসা, সেই সময় বলছে যে জাফর সাহেব, আমি কিন্তু একটা জিনিস, আমি সব জানি না, সব বুঝি না, কিছু কিছু বুঝি, যেটা বুঝি না সেটা অন্তত বুঝি, যে এইটা আমি বুঝি না। আর যিনি এখন চেয়ারম্যান আছেন, উনি যে বোঝেন না, রাজনীতি যে বোঝেন না, সংগঠন চালাতে যে বোঝেন না, সেটাও বোঝেন না। সেই কারণে আজকে আমাদের এই দশা হচ্ছে। কিন্তু তারপরও তো তিনি সংসদে বসেন। ওই যে উনি বলছেন না যে গভর্নমেন্ট যারে চাইছে সে জিততে পারছে, যারে চান নাই সে জিততে পারেন নাই। তাহলে ওনার কথা থেকে বোঝা যায় যে উনি ওই গভর্নমেন্ট চাইছে তাই উনি সংসদে বিরোধী দলের নেতা হয়েছে। এই জাতীয় পার্টি আগামী 5 বছর সংসদে একেবারে সেই অর্থে বিরোধী দলের ভূমিকা পালন করবে না? নিজেই তো বলছেন যে আমাদের তো সবাই গৃহপালিত বিরোধী দল বলে। আচ্ছা, হ্যাঁ, নিজেরটা তো নিজের ঢোলটা উনি নিজেই নিজে সেটাই তো উনি নিজেই বলে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা তো জাতীয় পার্টির বিষয়ে আমরা বলি যে সংসদে ওনারা আছেন। হ্যাঁ, আমরা এটাকে যেহেতু লাঙ্গল প্রতীক নিয়ে তারা এমপি হয়ে আসছেন, সংসদে থাকবেন, আমাদের নির্দেশ থাকবে, জাতীয় পার্টিগত নির্দেশ থাকবে সংসদে যথার্থ ভূমিকা পালন করা। সংসদে বিরোধী দল হিসাবে যে ভূমিকা পালন করতে হয়, সেই ভূমিকা পালন করার জন্য পার্টির
পার্টির নির্দেশ থাকবে, যদি সেটার ব্যত্যয় ঘটে তাহলে তার ফল তাদেরই ভোগ করতে হবে। আমি একটু আনোয়ার ভাইয়ের একটা কথা বলছি যে সিয়াসি নির্বাচনে বোঝার জন্য এই প্রশ্নের উত্তরটা আমি বিরতির পরে এসে জানি। আমি একটু আফরাদ ভাইয়ের কাছে যাই। কুদ্দুস আফরাদ ভাই, আমি একটু জানতে চাই, সংক্ষেপে জানবো এই অংশে আপনার কাছে, সেটি হলো যে আমরা অবস্থা দৃষ্টে যেটা মনে হয় যে আওয়ামী লীগ বলি কিংবা আমরা বিএনপি বলি কিংবা জাতীয় পার্টি বলি, সবগুলোর দলেরই আসলে কেন্দ্র এবং তৃণমূলের মধ্যে যোজন দূরত্ব। জাতীয় পার্টির ক্যান্ডিডেট পাওয়া যায় না কারা আসলে উপজেলা নির্বাচন করবে, সেখানেও আওয়ামী লীগের পক্ষ থেকেও নানা রকমের দ্বন্দ্বের কথা আমরা শুনতে পাচ্ছি, তৃণমূলের বিভক্তির কথা শুনতে পাচ্ছি। আর বিএনপির কথা আমি নাই বললাম, সেখানে তৃণমূল এবং বলা হয় যে শুধুমাত্র তারেক রহমান সাহেব এককভাবেই সকল সিদ্ধান্ত দেন। এক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর এখন কি করণীয়? তৃণমূলের সাথে কিন্তু তাদের বিশাল দূরত্ব তৈরি হয়েছে। করণীয় হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলো, আমরা যেই ধরনের রাজনীতি এই আবহাওয়ায় এই ভূখণ্ডে দেখছি তার থেকে আমরা অনেকটা সরে এসেছি। এটা সরা হয়ও, কারণ সব কিছু পরিবর্তন হয়, রাজনীতিও কিছুটা পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অতিমাত্রায় পরিবর্তন হয়ে গেছি। আমরা নানান কাজে ইউরোপের সাথে মিলাইতে চাই। ইউরোপ কোথায় যোজন দূরত্ব, তাদের কালচার, তাদের আবহাওয়া সব কিছু একরকম, আমাদের একরকম। তো আমরা একটু ভালো কিছু হলে ইউরোপের সাথে মিলতে চাই। আসলে আমরা নেয়া পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমরা তুলনা করি না। তো সেই জন্য হচ্ছে রাজনীতিতে আমাদের এখানে যেটা হচ্ছে, এই যে একটু আগে দাদা বললেন, আত্মসমালোচনাই করছিলেন, ঠিকই বলছেন। আমি জাতীয় পার্টি আমি রুলিং অবস্থায় বাদ দিলাম, অপোজিশন অবস্থায় আসেন। দেখেন, আমি যদি এটা 14 থেকেও ধরি, 14তে তারা সরকারের না 9 হচ্ছে মহাজোট করে গেলেন, 8 মহাজোট, 14তে একটা অবস্থার সৃষ্টি হলো এবং এরশাদ সাহেবের যে অবস্থান ছিল সে অবস্থানে পরবর্তীতে সংসদে কিন্তু তারা সত্যিকার অর্থে যদি অপোজিশন, ওরা যদি ভাগ বাটোয়ারা না যেত, 2টা মন্ত্রী 2টা তাহলে কিন্তু জাতীয় পার্টি ঘুরে দাঁড়াতো। বিএনপিকে যেরকম আমরা অনেক সময় বলি, যারা বিশ্লেষণ করি যে 14 নির্বাচন না দিয়ে ভুল করছেন, জাতীয় পার্টি ওই জায়গাটা অপোজিশনের রোল না নিয়ে ভুল করছিল, তারা ক্ষমতার শেয়ারিং চেয়েছে। আবার 18 সালের পরে দেখেন তারা অপোজিশন আসতো, বসলো, কিন্তু খালি লোভ থাকলো, চোখ থাকলো, এই 2টা মন্ত্রণালয় পাওয়া যাবে বা একটা হুইপ পাওয়া যাবে বা একটা পাওয়া যাবে, এই ধরনের একটা জাতীয় পার্টির কিন্তু একটা বড় সুযোগ গেছে, বড় সুযোগ যাচ্ছে, যদি দলটা মানে ঐক্যবদ্ধ থাকতো। জাতীয় পার্টি তো ভাঙনের জন্য কারো গুতাতে হয় না, নিজেরা ভাঙে। ধরেন রওশন এরশাদ জাতীয় পার্টি এখন সবচেয়ে প্রবীণ নেতা, উনি এরশাদ সাহেবের সহধর্মিনী, প্লাস হচ্ছে একবারে ফার্স্ট লেডি ছিলেন, রাজনীতি খুব কাছে থেকে দেখছেন। উনি আর কতদিনই বা তার যে বয়স বাজবেন জানি না, তো উনাকে চেয়ারম্যান রেখে যদি জিএম কাদের সাহেব চেয়ারম্যান হতেন, এই দলটা কিন্তু আরো সংহতি থাকতো। কিন্তু এইটুক সহ্য হয় নাই, তো এই জন্য এই দলটা আজকে এটা হচ্ছে রিয়েলিটি, সত্য কথা। গত নির্বাচনে তাদের যে বডি, তাদের যে অবস্থা, এই অবস্থায় এই 250 আসন, তারা চিন্তা করা দরকার ছিল আমি টাইট ফিট 70-80 আসন মনোনয়ন দেব এবং ওই বার্গেনিং 70-80 আসন নিয়ে আমি 50-60টা যাই পাই, 40টা পাই ওই জায়গায়, তাহলে কিন্তু তার একটা অবস্থান থাকতো। সে 287 আসন পর্যন্ত নমিনেশন দিচ্ছে, আওয়ামী লীগের চেয়ে বেশি দিচ্ছে। জাতীয় পার্টি কিন্তু গতবার আওয়ামী লীগের চেয়ে বেশি নমিনেশন দিচ্ছিল। তো সেই জাতীয় পার্টির কতটা কাজে লাগবে, সক্রিয় হবে আমি জানি না, কিন্তু জাতীয় পার্টির একটা ভবিষ্যৎ ছিল। একইভাবে বিএনপির ভবিষ্যৎ আমি শেষ করে দিই। না আফরাদ ভাই, আমি আপনাকে একটু থামাতে চাই ছোট্ট একটা বিরতির পরে, কারণ আমি জানি বিএনপি এবং আওয়ামী লীগ দুজনকে নিয়ে আপনি কথা বলবেন তৃণমূল পর্যায়ে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় ফিরতে চাই। আমি শুরুতে কুদ্দুস আফরাদ ভাই আপনাকে থামিয়ে গেছিলাম, আপনার কাছেই ফিরে আসতে চাই। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে আমি যেটা বলছিলেন, বিএনপিতে দেখেন একবারে একজন ডিরেকশন দিচ্ছেন, তাও আবার এই আবহাওয়া, এই মাটির সাথে তার সংস্পর্শ নয়, যেই কারণে বারবার বিএনপি কিন্তু মুখ থুবড়ে পড়ছে। এইটা বিএনপির যারা অনুসারী, বিএনপির যারা মিত্র, তাদের কাছে কাম্য না, কিন্তু পড়ছে, এটাও সত্য। এই রিয়েলিটিটা বিএনপিকে বুঝতে হবে এবং এই জায়গায় তাকে নতুন কিছু করতে হবে। নতুন কি করবেন এটা বিএনপি ভাববেন। আমি একইভাবে বলি আওয়ামী লীগ টানা 3 মেয়াদ এবং 4র্থ মেয়াদের কারণে আওয়ামী লীগের অনেক নেতার মধ্যে অনেক রকম চলে আসছে এবং তারা কোনো রকমে আওয়ামী লীগের যে নেচার, আওয়ামী লীগ অলওয়েজ
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তার প্রেসিডিয়ামে বসে সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে বাংলাদেশে একমাত্র দল যেই দলে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে অনেকটা আলাপ আলোচনা হয়। কিন্তু কেন জানি সাম্প্রতিককাল আলাপ আলোচনা কোনো বালায় দেখছি না, ডিসিশন আসে সেটা তো পরে অনুমোদন হয়। এই জায়গার থেকে সরতে হবে। হ্যাঁ, শেখ হাসিনা আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী এবং দেশের অপ্রতিদ্বন্দ্বী, এটা সত্য। সাংগঠনিকভাবে শেখ হাসিনা যেহেতু একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করছে দলীয় নেতাদের স্বজন আত্মীয় ইত্যাদি ইত্যাদি না থাকার জন্য, আমার মনে হয় সেটার দিকে সবার নজর রাখা উচিত। দলের এবং বৃহত্তর স্বার্থ হয়তো উনি চাইছেন এবং এটার জন্য কথা বলতে তার ফোরাম ছিল। পরে এটা নিয়ে, কারণ উনি বঙ্গবন্ধুর মেয়ে, উনি কিন্তু আবার শুনেনও, ওই জায়গায় ওনাকে বলতে পারতেন, কিন্তু এখানে বার্গেন করার কিছু নেই। আরেকটা কথা হচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান সেদিন তার ওপেন মিটিংয়ে দলীয় কর্মীদেরকে বললেন যে আমরা দর কষাকষি ইত্যাদি ইত্যাদি। রাজনীতিতে এরকম ওপেন দর কষাকষি শব্দ কোনোদিন, এটা ট্রেড ইউনিয়ন, এটা আসে না, আসে না। কিন্তু আমি ওই রেশটা ধরেই আসলে সুনীল চৌধুরায়ের কাছে যেতে চাই, জাতীয় পার্টিকে আসলে কোনো চাপ পেয়ে নির্বাচন করে কিনা? এইটা এই জাতীয় কথা বলে নিজের দৈন্যতাকে এমনভাবে প্রকাশ করছে যে যারা জাতীয় পার্টি হিসাবে যাদের চেনেন তাদের মুখ দেখাতেও সমস্যা হচ্ছে। যে জাতীয় উনি ওই আগে এক কথা বললাম যে উনি যে বোঝেন না, এটাও বোঝেন না। কারণ উনি ভারত সফরে গেলেন, ভারত সফরের ইয়েতে বিমানবন্দরে নেমে কি বললেন যে দিল্লি না করছে তাই আমি কিছু কথা বলতে পারবো না। এই কথা বলার পরে মান ইজ্জত বলতে ওনার কিছু আছে বলে আমার মধ্যে প্রেশার যদি, আচ্ছা ধরেন আপনি আমাকে এটা স্বীকার, সবকিছু মানে স্বীকার অস্বীকার থাকে রাজনীতিতে। এইটা ইয়েটা কিছু কূটনৈতিক কিছু শিষ্টাচার আছে না, কিছু কূটনৈতিক শিষ্টাচার তো আছে। তো সেই কথা আমরা অনেক বাদে যদি কোনো কথা বলি, যে আমি সেইটা যদি এখানে বলি যে আপনি এই সময় এই কথা বলছেন, এটা কি বলা যায়? এটা কি শিষ্টাচারের মধ্যে পড়ে? আর আপনাকে চাপ দিলে সেই চাপের কাছে আপনি মাথা নত করবেন, রাজনীতি করতে আসেন কেন? চাপ সহ্য যদি থাকে, চাপ তো থাকবেই, সেই থাকতেই পারে। বিরোধী দলের, অন্য দলের, প্রতিপক্ষ দলের চাপ থাকতে পারে, জনগণের প্রশাসনের চাপ থাকতে পারে, সেইটা মোকাবেলা করেই তো আমার চলতে হবে। উনি এই কথাগুলো বলে উনি কি নিজেকে ছোট করছেন? জাতীয় পার্টির পরিচয় আমরা যারা দেই তাদেরও মানে আমাদের একদম ছোট করে দিয়েছেন। ৮৬ নির্বাচন সম্পর্কে মানে আনোয়ার ভাই যেটা বলছে যে আমরা ওই সময় ৮৬ নির্বাচনে আওয়ামী লীগে গেছে দেখাতে যে জাতীয় পার্টির অধীনে যে ভালো নির্বাচন হয় না, সেইটা আনোয়ার ভাই নিশ্চয়ই জানা আছে যে জাতীয় পার্টির জন্মই হয়েছে ৮৬ সালের পয়লা জানুয়ারি। ৫ মাস পরে সেই নির্বাচন হয়েছে। তা আমাদের দ্বারা কি অভিজ্ঞতা আপনারা দেখলেন যে জাতীয় পার্টির আন্ডারে নির্বাচন না আরো একটু আছে, কারণ এর আগের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ পেয়েছিল ৩৯ আসন, ওই নির্বাচনে আইসা পাইছেন ৮০++৯০ মতো। তাহলে আপনাদের অবস্থানটা কোথায় চলে গেছে? সেই নির্বাচন গ্রহণযোগ্য নয় এবং কারচুপির হয়, এটা এই কথাটা সঠিক না। ৫ মাসের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল পেয়ে গেল। স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটা ভোট কেমন হয়েছিল সেটা, স্বাধীনতার নেতৃত্বকারী দলটা মাত্র স্বাধীন করে দেশটাকে দেওয়ার পরের নির্বাচনে ৩৯টা আসন পেয়েছে। অমানবিক এমনটাই বলতে চাচ্ছেন সুনীল চৌধুরায়। অসংখ্য ধন্যবাদ সুনীল চৌধুরায়। আমি চলে যেতে চাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম FCMA। আনোয়ার ভাই, সবশেষ প্রশ্ন, অনেক প্রশ্ন আছে, আমি খুব সংক্ষেপে জানতে চাই এখনকার নির্বাচন ব্যবস্থাটা কেমন করে ফেলা হয়েছে, যে সব পুরা নির্বাচনটা আসলে আওয়ামী লীগ কেন্দ্রিক, এই অভিযোগটা আছে এবং সেই সাথে সুনীলদার কিছু প্রশ্ন তো আছে, খুব সংক্ষেপে বলবেন। না, আমার প্রথম বক্তব্যে আমি এটা একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে হ্যাঁ, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের হয়েছে, যদি জাতীয় পার্টি স্ট্রং হতো বা অন্য দলগুলো যদি স্ট্রং হতো তাদের সাথে প্রতিযোগিতা হতো, ভালো লাগতো। আর বিএনপি বিহীন যেহেতু এই নির্বাচনটা হচ্ছে, সেহেতু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের হচ্ছে, এটাই হলো বাস্তবতা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যেটা কুদ্দুস ভাই বোঝাতে চাইলেন, যে এই যে স্ট্র্যাটেজিগুলা আওয়ামী লীগ নিচ্ছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে এবং বিএনপি না আসার কারণে সে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দ্যাটস ট্রু। কিন্তু আওয়ামী লীগের কাছে এর বিকল্প কি আছে? আওয়ামী লীগের কাছে কিন্তু কোনো বিকল্প নেই, বরঞ্চ নির্বাচনটাকে
পার্টিসিপেটরি করে, হ্যাঁ, একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন না, করে কেন জনপ্রতিনিধি ঠিক করতে পারে না? জনপ্রতিনিধিকে না জনপ্রতিনিধিকে সৃষ্টি করা। এখানে আওয়ামী লীগের কি করার আছে? নির্বাচন করা ছাড়া আওয়ামী লীগের তো সামনে আর কোনো বিকল্প নেই, যেটা করতে হচ্ছে। এখন আমার কথা হলো যে শেষ কথা হলো আমার যে বাংলাদেশ আওয়ামী লীগ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এটা গণতন্ত্রের স্বার্থেই নিচ্ছে, দেশের স্বার্থেই নিতে হচ্ছে। এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের বোঝা উচিত এবং আমার বিশ্বাস যে তারা বোঝে এটা। এবং যে বিভাজনের জন্য কথা সবাই বলছে, আমি আশা করি যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা কি কারণে নির্বাচন করলে কি সেখানে কি কারণে আমাদের নেত্রী এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কারণটা হলো যে আমাদের প্রতিপক্ষ, আমি বলি আমাদের প্রতিপক্ষ একটা অগণতান্ত্রিক দল, তারা অত্যন্ত ভয়ঙ্কর। জামাত, শিবির, বিএনপি সব কিন্তু এক। এদের এগেনস্টে আমাদেরকে কিন্তু রাজনীতি করতে হচ্ছে। কোনো কারণে যদি ওই দলটা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের যেমন ক্ষতি হবে, আমরা যারা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করি তাদের ক্ষতি হবে, সর্বোপরি আমার গণতন্ত্র কিন্তু ব্যাহত হবে। এতগুলো পাবলিক ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্টকে সামনে নিয়ে আমাদের দল কিন্তু এই কিছু কিছু প্রিয় অপ্রিয় সব সিদ্ধান্তগুলা কিন্তু নিতে হচ্ছে। কিন্তু আমার কাছে একটা কর্মী হিসাবে চাওয়া যে কেন্দ্রীয় নেতারা যদি কেন্দ্রীয় কোনো নির্দেশ যদি উপেক্ষা করে তাহলে তৃণমূলকে আমরা কিভাবে মানে তাদেরকে সামলাবো, সেই জিনিসটাও কিন্তু বুঝতে হবে। বিশেষ করে কেন্দ্রীয় নেতাদের। আমি যদি একটু সারমর্ম করতে চাই সেক্ষেত্রে আপনাদের কেন্দ্রেই যারা আছেন তারাও অনেকখানি নির্দেশনা মানতে অপারগ, এমনটাই কি মানে মানছেন না এরকম? না, কিছু কিছু আছে না যে আমরা মন্ত্রী এমপি এরা কারা, এরা তো রিলেটেড উইথ সেন্ট্রাল, তো তারাকে তো আগে মানতে হবে, তারপর না তুমি তৃণমূলকে দায়ী করবা। আমি চাচ্ছি, হ্যাঁ, আমি আমার চাওয়াটা হলো যে প্রত্যেকটা নেতা কর্মী ভিতরে যারা ওই ধরনের কোনো বিভাজন না আসে যেখানে আমাদের প্রতিপক্ষ যারা এই অগণতান্ত্রিক শক্তি তারা এসে যেন আমার দেশের যে সাংবিধানিক ধারাবাহিকতা বা গণতন্ত্রের যে যাত্রা, উন্নয়নের যে ধারাবাহিকতা, এগুলো যেন ব্যাহত করতে না পারে। তাদের মধ্যে এই বোধটা কেন তৈরি হয়েছে? মানে এই 15 বছর ধরে একটানা ক্ষমতায় থাকার ফলে ক্ষমতা ছাড়তে চায় না। 15 বছর না, শুধু ক্ষমতায় থাকার বিষয়টা না, আওয়ামী লীগের যারা অ্যাকচুয়াল নেতা কর্মী তারা তো দীর্ঘকাল এই দলের সাথে জড়িত। আমি নিজেই 42 বছর। অসংখ্য ধন্যবাদ। যে কারণে তাদের রিয়ালাইজেশনটা। আনোয়ারুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হচ্ছে, আমাকে বলা হচ্ছে বারবার সময় হয়ে গেছে শেষ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, FCMA, সুনীল শুভরা এবং কুদ্দুস আফরাদ, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আর এই ছিল আজকের জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।